এখন আমরা দেখব অক্ষাংশের উপর জি এর প্রভাব। তো অক্ষাংশের উপর আসলে জি এর প্রভাব আছে। মানে ভিন্ন, ভিন্ন অক্ষাংশে জি এর মান আসলে আলাদা, আলাদা আসবে। তো আমরা আগে চিনি যে অক্ষাংশ কোনটা। তো আমরা এখন পৃথিবীকে ভার্টিক্যালি কেটে ফেলবো, উল্লম্বভাবে কেটে ফেলবো। আগেরবার কাটা হচ্ছিল কিন্তু আনুভূমিকভাবে। এখন কাটবো হচ্ছে এইভাবে। উল্লম্ব বরাবর কেটে ফেলবো ঠিক এইভাবে। ঠিক আছে? তো যদি আমরা উল্লম্বভাবে কেটে ফেলি তাহলে দেখতে কেমন লাগবে? দেখো তো দেখতে এমন লাগবে না? উল্লম্বভাবে কেটে ফেলছি। ঠিক আছে? এটা। তাহলে পৃথিবীর সেন্টার কোনটা? এইটা। সেন্টার থেকে সামনে চলে আসো। তো এই বিন্দুটাকে আমরা বলবো 0 ডিগ্রি। এখন তুমি জানো উপরে এবং নিচে। আবারও যদি আমরা একটু কোয়াড্রেন্ট দেখি, তো এই বরাবর আমাদের থাকতেছে ইস্ট, এটা ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে উপরের দিকে থাকে উত্তর, নিচে থাকে দক্ষিণ। তাহলে এটা নর্থ, এইটা হচ্ছে সাউথ। তাহলে আমি এখন আস্তে, আস্তে উপরের দিকে উঠবো। তাহলে এটা 0, এটা হচ্ছে 10, মানে এটাকে আমরা বাংলায় বলবো 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এরপরে 20, এটাকে আমরা বাংলায় বলবো 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এইভাবে করে, করে, করে আস্তে, আস্তে 90 তে আসবো। দেন এই পাশে চলে গেলে 100 তে, দেন এই পাশে 110 এ, দেন একসময় আমি চলে আসবো 180 তে। ঠিক আছে? আর যদি আমি নিচের দিকে নামি, ধরো এই দিকে নামি, এখান থেকেও শুরু হবে 10, 20, তবে এইগুলাকে আমরা বলবো 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এইভাবে করে, করে 90, তারপর 100, তারপর 180 তে। ঠিক আছে? এখন যেটা আমি বলতে চাচ্ছি যে এই অক্ষাংশের কারণে জি এর প্রভাব পড়ে যাবে। অর্থাৎ ধরো এই 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে, অর্থাৎ এখানে যদি কোনো বস্তু আমরা রাখি এই বিন্দুতে, তাহলে দেখা যাবে এখানে আমরা যে জি এর মানটা পাবো, আমি 20 ডিগ্রি অক্ষাংশে থাকার কারণে জি এর মান আমি অন্যরকম পাবো। কিন্তু আগেরবার কিন্তু আমরা বলছিলাম দ্রাঘিমাংশে, একই দ্রাঘিমাংশে জি এর মানের কোনো পার্থক্য আসে না। ঠিক আছে? আবার ধরো আমি যদি এখানে থাকি, সেখানে আবার অন্যরকম একটা জি পাবো। তাহলে আমাদের এখন টার্গেট এই জি এর একটা ইকুয়েশন রেডি করা। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা গেস করতে পারছি যে ইকুয়েশনের মধ্যে অবশ্যই এই অক্ষাংশের কোনো না কোনো একটা ভ্যালু থাকবে। যেহেতু আমি আগে থেকেই অ্যান্সার বলে দিছি যে অক্ষাংশের উপর জি এর প্রভাব আছে। তো আমরা একটা কাজ করি, যেকোনো অক্ষাংশ আমরা ভূমির সাথে মেজার করি। আই মিন ধরো এটা তো 10 ডিগ্রি। তো এটা কার সাপেক্ষে 10 ডিগ্রি? গ্রাউন্ডের সাপেক্ষে। তাই না? এই বিন্দুর অক্ষাংশ 20 ডিগ্রি কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে বা 0 ডিগ্রির সাপেক্ষে, তাই না? তো এই অক্ষাংশকে আমরা বেসিক্যালি ল্যামডা দিয়ে প্রকাশ করি। আমাদের বইতে এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা। তাহলে আমরা এখন দেখব যে জি এর ইকুয়েশনে কিভাবে ল্যামডা চলে আসলো। তো এখানে একজন ব্যক্তি দেখানো যে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে বাস করে। তো এই যে আমরা অ্যাঙ্গেলটা দেখাচ্ছি ল্যামডা, সে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে বাস করে। তো আমরা এখন তার ওজনের ইকুয়েশন তৈরি করব। দেন সেইখান থেকে আমরা ত্বরণের ইকুয়েশন পেয়ে যাব। আচ্ছা, তো এখন পৃথিবী তো ঘুরতেছে ওমেগা কৌণিক বেগে। তাহলে এই লোকটাও পৃথিবীর সাথে, সাথে কিন্তু ঘুরতেছে। কারণ সে তো পৃথিবীর উপরেই বসে আছে। কথা বুঝছো? এখন কথা হচ্ছে সে যে সার্কেলে ঘোরে সেই সার্কেলটা কেমন? চলো তো একটু দেখি। দেখো সে কিন্তু এই বিন্দুতে বাস করে। তাহলে সে যে সার্কেলে ঘুরে সেই সার্কেলটা এমন না, দেখো তো। এই যে তার সার্কেল, কারণ পৃথিবী ঘুরতেছে তাহলে সেও পৃথিবীর সাথে, সাথে এই সার্কেলে বেসিক্যালি ঘুরে আসতেছে। তো আমরা একটা কাজ করি, এই সার্কেলটাকে একটু বের করে নিয়ে আসি। একটু বড় করে বের করে নিয়ে আসি। এই যে তার সার্কেল। ঠিক আছে? আর পৃথিবীর সেন্টার যদি দেখি, পৃথিবীর সেন্টারটা এখানে কোথাও হবে। মানে এই যে, এই তো পৃথিবীর সেন্টার। তো এই যে হচ্ছে পৃথিবীর সেন্টার। আর লোকটা বাস করে হচ্ছে ঠিক এখানে। এখানে ধরো লোকটা বাস করে। এই। এখন চলো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি। তাহলে তুমি জানো যে লোকটা যেহেতু সার্কুলার মোশন করে, মানে সে তো পৃথিবীর সাথে, সাথে ঘুরতেছে। তাহলে নিশ্চয়ই বাইরের দিকে কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করবে। তো এই বরাবর ক্রিয়া করবে এফসি, এটা। আর তুমি জানো যে পৃথিবীর কেন্দ্রের দিকে মহাকর্ষ বল ক্রিয়া করবে। আবার এই দিকে দিও না, জানো এই দিকে না,
পৃথিবীর কেন্দ্র। তো পৃথিবীর কেন্দ্র তো আসলে এইটা। তো ঠিক এই বরাবর ক্রিয়া করবে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর আমরা আগেও শিখে আসছি যে যখন পরস্পরের সাথে কন্ট্যাক্টে থাকে, আসলে লোকটা তো পৃথিবীর সাথে সংস্পর্শ করে আছে, লেগে আছে, তাই না? সেই কন্ট্যাক্টের সাথে লম্ব দিক বরাবর অবশ্যই প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। আর আমরা এটাও কিন্তু জানি যে বৃত বৃত্তাকার টাইপের যে আকৃতিগুলো আছে, সেখানে প্রতিক্রিয়া বল সবসময় ব্যাসার্ধ বরাবর হয়ে থাকে। তাহলে এই লোকটার ক্ষেত্রে প্রতিক্রিয়া বল হবে এই বরাবর, N। তাহলে আমরা যদি এখানে দেখাই, প্রতিক্রিয়া বল দাঁড়াচ্ছে এই বরাবর। আচ্ছা, এখন দেখো একটা ঝামেলা এসে গেছে যে আমাদের সবগুলো ফোর্স কিন্তু একই রেখা বরাবর নাই, তাই না? তো আমরা একটা কাজ করব তাহলে, যেকোনো একটা ফোর্সের উপাংশ নিয়ে নিব। আরেকটা কাজ করি দেখো, যে আমাদের অক্ষাংশ ল্যামডা আসলে কোনটা? ল্যামডা ছিল এই কোণটা, এই যেটা দেখতে পারো যে এই যে এটা ছিল ল্যামডা। তো এইটা ল্যামডা। তো ওইটা যদি ল্যামডা হয় তাহলে এটাও ল্যামডা বলতে পারি অবশ্যই, তাই না? যে এটাও ল্যামডা। অবশ্যই আমরা এটা বলতে পারি। তাহলে একটা কাজ করি আমরা, এই কেন্দ্রবিমুখী বলের উপাংশ বিভাজন করে ফেলি। তাহলে কেন্দ্রবিমুখী বলের একটা উপাংশ চলে আসবে n বরাবর, এই বরাবর। তাহলে যার সাথে ল্যামডা সেদিকে আসে cos উপাংশ, আর ঠিক এর সাথে লম্ব বরাবর আরেকটা উপাংশ আসবে। তাহলে যার সাথে ল্যামডা থাকে না তার দিকে আসে sin উপাংশ। এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো আপাতত আমাদের এটা নিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে শুধু এই cos কম্পোনেন্টটা নিয়ে, ঠিক আছে? তাহলে এই দিক বরাবর কয়টা বল একসাথে ক্রিয়াশীল হলো? ২ টা, n প্লাস Fc cos ল্যামডা। এই ২ টা ফোর্সকে ব্যালেন্স কে করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি, গ্র্যাভিটেশনাল ফোর্স সে ব্যালেন্স করতেছে n প্লাস Fc cos ল্যামডাকে। দেখো এই যে cos ল্যামডাই ছিল, এই যে cos ল্যামডা ছিল Fc, ঠিক আছে? ওকে। তো এইখান থেকে যদি আমরা আপাতজনের ইকুয়েশনটা বের করি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল mg মাইনাস কেন্দ্রমুখী বলের ইকুয়েশন m ওমেগা স্কয়ার আর cos ল্যামডা, তাই না? দেখো আমি ইকুয়েশনে একটা স্থানে ভুল লিখছি, একটু দেখো তো নিজেরা চিন্তা করে ভুলটা ধরতে পারো কিনা। আমি ইচ্ছা করে আসলে লিখছি যাতে এই ভুল থেকে তোমরা শিখতে পারো। দেখো ধরতে পারো কিনা আমি একটা স্থানে ভুল লিখছি, কোথায় সেটা দেখো। ভুলটা লিখছি এখানে, এই আর, এই আর আসলে কেন্দ্র বিমুখী বল, তাই না? এফসি কেন্দ্র বিমুখী বলের সমীকরণ এম ভি স্কোয়ার বাই আর, বা আমরা লিখি মাঝে মাঝে এম ওমেগা স্কোয়ার আর। এখন এই আর এর পরিচয়টা কি? এই আর এর পরিচয় তুমি যে সার্কেলে ঘোরো সেই সার্কেলের ব্যাসার্ধ, তাই না? তো এই লোকটা যে সার্কেলে ঘোরে সেই সার্কেলের ব্যাসার্ধ তো এইটা, এইটা হচ্ছে তার সার্কেলের ব্যাসার্ধ। তো এইটা কি পৃথিবীর ব্যাসার্ধ? চিন্তা করো তো, দেখো তো এই চিত্রটা দেখো, এটাতে দেখলে আরো ক্লিয়ার হবে। এই লোকটা যে সার্কেলে ঘোরে সেটার ব্যাসার্ধ তো এটা, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ তো এইটা না। পৃথিবীর ব্যাসার্ধ কোনটা? চলো আমরা একটু অন্য কালি দিয়ে দেখি, সবুজ কালি দিয়ে। পৃথিবীর ব্যাসার্ধ তো এইটা, এটা, ইভেন এইটা, এইগুলো সব কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, এইগুলা, এইগুলা। কিন্তু লোকটা যে সার্কেলে ঘোরে সেটা তো পৃথিবীর ব্যাসার্ধ না, তাই না? তাহলে কথা হচ্ছে এখানে তো আর বসবে না, এখানে বসবে আমি যে সার্কেলে ঘুরি সেই সার্কেলের ব্যাসার্ধ। তো সেটা হবে ছোট আর। এখন যে কোনোভাবে আমাকে ছোট আরকে বড় আর এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। চলো করে ফেলি। তার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই ত্রিভুজটার সাহায্য নেই। দেখো এই ত্রিভুজটা, এই যে, আর একটু যদি হাইলাইট করে দেখি, এই যে ত্রিভুজটা এটা, এই ত্রিভুজটার সাহায্য আমরা নিব। তাহলে এটা তো বড় আর, আর এইটা হচ্ছে আমার ছোট আর। সো আমি একটা এই পাশে আঁকি, তাহলে আরো ক্লিয়ার হবে। তো এই হচ্ছে আমি যে সার্কেলে ঘুরি সেটার ব্যাসার্ধ। আর পৃথিবীর সেন্টার ছিল এইখানে, তো সেন্টার থেকে এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর আমাদের ভূমির সাথে যে কোণটা ছিল সেটা কিন্তু অক্ষাংশ ল্যামডা, সো সেই হিসেবে এটাও ল্যামডা। তাহলে cos ল্যামডা দিলে দেখো তো কি দাঁড়ায়? ভূমি বাই অতিভুজ। তাহলে ছোট আর সমান কি দাঁড়ালো? বড় আর cos ল্যামডা। তো আমরা যদি এই ভ্যালুটা এখানে বসাই দেই তাহলে আমাদের আপাতজনের ইকুয়েশন পড়ে থাকবে
mg মাইনাস m ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা, কারণ আগে থেকেই একটা cos ছিল। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা আপাত ত্বরণ পেয়ে যাব। তাহলে আমাদের আপাত ত্বরণের ইকুয়েশনটা কেমন থাকবে? g প্রাইম সমান g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। তাহলে দেখছো এই ইকুয়েশনের মধ্যে কিন্তু ল্যামডা রাশিটা থেকে যাচ্ছে। তার মানে আমরা কি সিদ্ধান্ত নিব বলো? যে ভিন্ন ভিন্ন অক্ষাংশের জন্য ল্যামডা তো আলাদা আলাদা আসবে, ফলে জি এর কিন্তু তারতম্য এসে যাবে। তার মানে অক্ষাংশের উপর জি এর কিন্তু প্রভাব থাকে, কিন্তু দ্রাঘিমাংশের উপর জি এর কোনো প্রভাব ছিল না। বুঝছো? এখন একটা ম্যাথের এক্সাম্পল তোমাকে দেখাই, জাস্ট তোমাকে একটু সতর্ক করার জন্য। ধরো পরীক্ষায় তোমাকে এভাবে ম্যাথ দিল, একজন ব্যক্তি 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং 40 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমাংশে বাস করে। তোমাকে এভাবে ম্যাথটা দিল। তো কোশ্চেন করা হলো যে ওই স্থানে তার ত্বরণ কত? তাহলে তুমি কিন্তু জানো যে দ্রাঘিমাংশের উপর জি এর কোনো প্রভাব নেই। তাহলে এই ভ্যালু কিন্তু আমার কোনো কাজে আসবে না। জাস্ট এই 40 ডিগ্রি যে অক্ষাংশ, আমাকে সেটার মানই এখানে বসাতে হবে। বসায় দেন আমাকে জি এর মান বের করে নিয়ে আসতে হবে।